স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই মুহূর্তে চলছে একাদশ সংসদের 14তম অধিবেশন। সেই খবর, সেখানে বক্তব্য রাখছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন স্বাধীনতার পর গুচ্ছগ্রাম নির্মাণের মধ্য দিয়ে, এবং তারই পদাঙ্ক অনুসরণ করে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, তারপরে আশ্রয়ন প্রকল্প, এর মাধ্যমে আমরা গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। 91 সালে বিএনপির আমলে ঘূর্ণিঝড়ে যারা সম্পূর্ণ বাস্তুহারা হয়ে ওই কক্সবাজারে বস্তিতে বসবাস করত, তাদেরকে ওই কক্সবাজার খুরুশকুলে আমরা ফ্ল্যাট নির্মাণ করে তাদের পুনর্বাসনের কাজ শুরু করেছি। বস্তিবাসী তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। তারা ভাড়া দিয়েই থাকবে, কিন্তু একটু ভালোভাবে বাঁচবে। বাংলাদেশে যেখানে ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়েছি। এই বলতে গেলে 96 সাল থেকে এ পর্যন্ত কম করে হলেও 10 লক্ষ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি। মাননীয় স্পিকার, এবারে যে ঘটনাটা ঘটেছে এবং এখানে মাননীয় কোনো সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন আশ্রয় নিয়ে এবং সেখানে দুর্নীতি, এটা নিয়ে আমরা তদন্ত করেছি। দেখা গেছে 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি, আর 10-12টা জায়গায় যেখানে অতি বৃষ্টি হলো, সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে। সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল। আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত, ফ্লোরগুলি খুঁচে ওটা ভাঙা। আমি যদি জানতাম প্রশ্ন উঠবে, আমি ছবিটা নিয়ে আসতাম, আগামীতে ছবি দেখাবো। সেখানে খুঁচে ভাঙা ইটের গাঁথনি, পিলার, সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি। এটা কারা করলো? তবে হ্যাঁ, কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, আমি এই কথাটা যখন বলি, দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন? সেখানে আমার প্রশ্ন, তাদের তো তদন্ত বন্ধ করার কথা না, তাদেরকে তো বন্ধ করতে হবে, তাদের তো তদন্ত চালু রাখতে হবে, তদন্ত করে দেখতে হবে এখানে যারা ভাঙলো তারা কারা, তাদের উদ্দেশ্যটা কী ছিল, তারা কেন ভাঙলো। সেটা তো দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত করে থাকে, এটা করতেই হবে। কিন্তু আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন যে দুর্নীতি দমন কমিশনের লোক তাকে বলছে আমরা তদন্ত করব কি, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। কিন্তু যে ভেঙেছে তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। এখানে দুর্নীতি দমন কমিশন কোনো কর্মকর্তা তো এই কথা বলার কথা না, তো এই কথা যে কর্মকর্তা বলেছে যদি আমরা জানতে পারি, তো তার ব্যাপারেও একটু খোঁজ নিতে হবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে কয়টা ঘর, এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। এটাই আমার কথা, তাদের রিপোর্ট দিতে হবে। অবশ্যই এখানে দুর্নীতি করলে আমি সেই দুর্নীতি মানতে রাজি না। গরিবরে ঘর করে দেবো, সেখান থেকেও টাকা মেরে খাবে। আমরা এখন ঠিক করেছি, আমরা একেবারে কংক্রিটের পিলার এবং আমরা স্টিলের ফ্রেম দিয়ে ঘর করে দিচ্ছি, সেইভাবে করে দেবো যাতে চট করে ভাঙতে না পারে। কারণ দরজা, জানলা, ফ্লোর সব কিছু ভাঙা, তো ছবি দেখলে বোঝা যায়। যাই হোক, মাননীয় স্পিকার, বাংলাদেশে দারিদ্র্যের হার প্রায় 40% ছিল। আমরা এই অল্প সময়ের মধ্যে সেটা 20% নামিয়ে এনেছি। হয়তো করোনাকালীন সময়ে কিছু লোক কর্ম হারিয়েছে, কাজ পাচ্ছে না, তবে একেবারে না খেয়ে কেউ নেই। আমরা কিন্তু সকলকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে খুব অনেকে বলছে দারিদ্র্যের হার বেড়েছে কোথায়, গ্রামে না শহরে। তো এরকম অনেক তথ্য আমরা পাচ্ছি, হয়তো কিছুটা বাড়তে পারে, তবে একেবারে 20% থেকে 40% উঠে গেছে এ কথাটা সত্য না। এখানে কোনো এক মাননীয় সংসদ সদস্য ভুল তথ্য, অসত্য তথ্য দিয়েছেন। যাও, আমি এটুকু বলবো যে আমাদের মাথাপিছু আয় কিন্তু এই করোনাকালীন সময়েও $2,227 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রেমিটেন্স 24 বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা 2% করে ইনসেন্টিভ দিয়েছি। তাছাড়া যেখানে বিএনপি সরকার আমলে 2005-06 অর্থ বছরে রিজার্ভের পরিমাণ ছিল 3.5 বিলিয়ন, এই 3.5 বিলিয়ন কিন্তু বিএনপি সরকার আমলের রিজার্ভ। আজকের বাংলাদেশে
করোনাকালীন সময়েও 48.04 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভ। আমি সেখানে আলাদা একটা ফান্ড তৈরি করেছি, যেটা অবকাঠামো, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন ফান্ড। এখানে অনেক কাজ আমরা নিজেদের অর্থায়নে করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে মায়ের পেটে যে সন্তান, সেই মাকেও যেমন আমি ভাতা দিচ্ছি, মা বাচ্চা হবার পরে যে বাচ্চা মায়ের দুধ খায় সেই মাকেও আমি ভাতা দিচ্ছি, এবং সার্বিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি করছি, যার জন্য খুব স্বাভাবিকভাবে এবং মানুষের মাঝে সচেতনতা আসছে। আজকে মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছে। 12 কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। আমাদের বিদেশে লোক যাওয়া, হ্যাঁ, ধারণা করা ছিল করোনার কারণে হয়তো অনেকে যেতে পারবে না বা ফেরত আসতে হবে। যারা ফেরত এসেছে সাথে সাথে তাদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের কর্মসংস্থান ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা সবই করা হয়েছে, বা ঋণের ব্যবস্থা করা হয়েছে। আবার এর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু বাইরে গেছে চাকরি বা কাজ করতে। এমনকি সেখানে যাদের কোয়ারেন্টাইন করতে হয়, অন্য দেশে যে কোয়ারেন্টাইন করতে গেলে অনেক বেশি খরচ। কয়েকটি দেশের সাথে আমাদের নেগোসিয়েশন হয়েছে, তারাই এই সমস্ত উদ্যোগ নেবে। দেয়া বাড়িতে কয়েকটা ফ্ল্যাট তাদের দিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা নিজেরা কোয়ারেন্টাইন করিয়ে এই কর্মীদেরকে নিজের দেশে নিয়ে যাবে। সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। যখন আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে, আমরা বেড়ে যাচ্ছে, আমরা 8 ভাগে উঠে গিয়েছিলাম, কিন্তু করোনার কারণে এটা আমাদের কিছু কমাতে হলো। 7.2% আমরা টার্গেট ধরেছি। এর মাঝেও আমরা প্রায় 5%-এর উপরে আমাদের প্রবৃদ্ধি রাখতে পেরেছি। কিন্তু সাথে সাথে মূল্যস্ফীতি, সবসময় মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে। বর্তমানে আমাদের মূল্যস্ফীতি 5.3% রাখতে পেরেছি। আর আমি যদি সারা বছরটা ধরি, তো গড় প্রবৃদ্ধি আমাদের 6.6% আমরা রাখতে সক্ষম হয়েছি। হয়তো এই করোনা না থাকলে আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। তবে মূল্যস্ফীতি সবসময় সহনশীল থাকে, তার ব্যবস্থা আমরা নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট, এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন, মেগা প্রজেক্টের কী দরকার? হ্যাঁ, সেটা বলবেনই, কারণ বাংলাদেশের উন্নয়নের কী দরকার? যারা কথা বলেন নিজের টাকা পয়সা হলেই তো, চাকচিক্য বাড়লেই তো হয়ে গেল, বাংলাদেশের মানুষ যাক মরে, সেটাই হলো কথা। আমাদের তা না, আমরা সার্বিক উন্নয়ন যাতে দেশের মানুষের হয়, এই জন্য করোনাকালীন সময় আমরা দেশের মানুষকেই কিন্তু সবথেকে বেশি সহযোগিতা দিয়েছি। আর পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির কথা উঠেছিল, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক বা কেউ। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আল্লাহর রহমতে পদ্মা সেতু কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা বোধহয় আর কিছুদিনের পরেই আমরা সেখানে গাড়ি চালাতে পারবো, যেটা ধরা হচ্ছে যে 2022 সালের মধ্যে, জুন মাসের মধ্যে সেখানে চলাচল করা যাবে রেল, এবং সেখানে গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন সব কিছু কিন্তু করা হচ্ছে, যাতে এখান থেকে গ্যাস আনতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। মেট্রো রেল আজকে তো দৃশ্যমান, এবং আমরা এখন এই মেট্রো রেলটা উত্তরা থেকে একেবারে কমলাপুর স্টেশন পর্যন্ত যাতে যায় সেই ব্যবস্থা নিচ্ছি, এবং সমগ্র ঢাকা জুড়েই কিন্তু আমরা এই মেট্রো রেল এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে দেব, যাতে অল্প সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। করোনাকালীন সময় মানুষের যাতে কষ্ট না হয়, বিশেষ করে আমাদের শ্রমিক, আমাদের যারা কৃষক, তারপরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের যাতে কষ্ট না হয়, আমরা যেমন নগদ টাকা সবার হাতে তুলে দিয়েছি, তাছাড়া প্রত্যেকে আমরা প্রণোদনা দিয়েছি, এবং 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা আমরা দিয়েছি, যার ফলে এটা কখনো ওইভাবে হাহাকারটা হয়নি। আর
স্কুল তো 12 তারিখ থেকে স্কুল খুলে গেছে, বিশ্ববিদ্যালয়গুলি খুলতে বলা হয়েছে, এটা তারা নিজেরা তাদের সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তাদের সমস্ত ছাত্রছাত্রীদের এবং শিক্ষক, কর্মচারী, এমন কর্মচারীদের পরিবার সকলকে এবং শুধু ছাত্রছাত্রী তাদের পরিবার সহ সকলে যাতে টিকা পায় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি এবং সবাই টিকা পাবে সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় আমরা শুধু শিক্ষার উন্নতি করা না, শিক্ষা নীতিমালা নেওয়া, আমরা এমনকি শিক্ষার পাঠ্যক্রমটা আধুনিক যাতে হয় তার ব্যবস্থা মাত্র কয়েকদিন আগে আমরা সেই নীতিটা গ্রহণ করেছি। তাছাড়া এ পর্যন্ত আমাদের প্রায় যতগুলি স্কুল ছিল, কলেজ, স্কুল, সরকারি, এই করোনাকালীন সময় যেহেতু ক্লাস ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সবগুলি খুবই জরাজীর্ণ অবস্থা পড়েছিল, সব কিন্তু মেরামত করা হয়েছে। শুধু কামরাগুলিতে, রুমগুলি তাদের ছাত্রদের তালা দেওয়া, সেই জন্য সেখানে করা মানে সেটাকে সংস্কার করা যায়নি। এর বাইরে প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মেরামত করে দিয়েছি। এটা আপনারা নিজেরা এখন যে দেখতে পারবেন কত সুন্দর হয়ে গেছে এবং প্রত্যেকটা কাজের আগের কি অবস্থা ছিল আর তারপরে কি হয়েছে সব ছবি কিন্তু আমাকে পাঠানো, আমি দেখি বসে বসে, কাজে সেইভাবেই কিন্তু কাজ করা হয়েছে। আর তাছাড়া স্কুলে প্রায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতায় 1977টি মাধ্যমিক বিদ্যালয়, 92টি সরকারি বেসরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা, 4770টি মেরামত সংস্কার করা হয়েছে, 1583টি র্যাম্প নির্মাণ করা হয়েছে যারা প্রতিবন্ধী বা চলতে পারে তাদের জন্য সুবিধা হয়, 7760টি ছাত্রী টয়লেট করা হয়েছে। আগে ছাত্রছাত্রীদের আলাদা টয়লেট ছিল, এখন প্রত্যেক স্কুলে আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়ে গেছে। পাশাপাশি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় 318টা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়, 955টি মেরামত সংস্কার কাজ সমাপ্ত হয়, 262টি র্যাম্প ও 368টি ছাত্রী টয়লেট নির্মাণ করা হয়েছে। আমি আরেকটি কথা বলবো যে ভ্যাকসিনের কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই। আমরা প্রায় 24 কোটির মতো আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, ইতিমধ্যে আমাদের দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানির মধ্যে চুক্তি হয়ে গেছে। আর তার বাইরেও আমরা নিজেরা তৈরি করার জন্য ইতিমধ্যে 10 একর জায়গা নিয়ে সেখানে আমরা যাতে তৈরি করতে পারি, ল্যাব তৈরি করা, মলিকুলার ল্যাব যেখানে টেস্টিং হবে সেটার ব্যবস্থা আমরা নিয়েছি। সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাসও আছে, কথা কথা হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরে বলে এটা হলো না কেন, ওটা হলো না কেন। আমি একটু বলবো যে এটা না বলে আগে কি ছিল আর এখন কি আছে সেটা দেখলেই তো হয়ে যায়, সেটাই দেখতে পাবো। ওই যে আছে কিছু লোক তো আছে না যে যারে দেখতে নারী তার চলন বেকা, তো এই অবস্থায় কিছু লোক ভোগে আর কিছু একটু হতাশে এমনি ভোগে, তো সেটা নিয়ে আমার কোনো নেই। আর মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কী বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন ওই দরিদ্র মানুষের জন্য। বছরের পর বছর তিনি জেল খেটেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সেই মানুষগুলির জন্য কি কাজ করতে হবে সেটা আমি মনে করি যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কিনা সেটাই আমি যাচাই করি। ও কে কী বললো ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়ার আমার সাজে না, আমি করি না, এটা হলো বাস্তবতা। আমাদের মাননীয় একজন সদস্য উনি বাজেটেও বলছেন, বক্তৃতাও বলছেন যে স্বাস্থ্য খাত থেকে একেবারে শেষ হয়ে গেছে,
আর বিএনপির এই সদস্য বলছেন ওনারা যদি আসে তাহলে নাকি সব ঠিক করে ফেলবে, তোমাদের ঠিক করার নমুনা একটু না বলে পাচ্ছি না। এত লম্বা বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল না মাননীয় স্পিকার, কিন্তু এত কথা শুনলাম আর লিখলাম, একটু না বলে কেমন করে হয়। যে ওনারা এত ভালোভাবে সব ঠিক করে দেন। আমি 96 সালে সরকার আসার পর বেসরকারি খাতে যাতে মানে হাসপাতাল তৈরি হয় সেই সুযোগ দিয়ে দিলাম। হাসপাতালের যন্ত্রপাতি আনলে শিল্প কারখানা করতে যে সুযোগটা পায় সেই ব্যবস্থাটা করে দিলাম। এবং যতগুলি ইনস্টিটিউট, কিডনি, নিউরো, ক্যান্সার থেকে শুরু সবগুলির অন্তত ছোট আকারে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং তার কাজও শুরু করে দিয়ে গেলাম। কিছু কিছু শুরু হলো। আসলে বিএনপি ক্ষমতায় এসেই ওই যে আমার নামে যত পাথর যেখানে ছিল লাগানো, মানে যত ভিত্তিপ্রস্তর সবই ভেঙে ফেলে দিল। আবার সেটাকে আবার নতুনভাবে দুটো একটা হয়তো চালু করছে, কিন্তু সেভাবে আর কাজ করেনি। কিন্তু আমরা 2009 যখন আবার আসলাম, এমনকি মাতোয়াইলে মাতৃ শিশু হাসপাতাল আমাদের করা, এবং পুরো ঢাকা এবং সারা বাংলাদেশে যেখানে উপজেলা 31 বেড ছিল সবগুলি 50 বেড, আমরা সমস্ত জেলা হিসাব করে কোন জেলায় কত রুগী হাসপাতালে যায় সেটা সার্ভে করে সেই অনুযায়ী বেড সংখ্যা বাড়ালাম। হ্যাঁ, অনেক জায়গায় লোক নিয়োগ বা এসব একটু, কারণ আমরা এগুলি করতে করতে আমাদের 5 বছর সময় শেষ। এরপর যখন বিএনপি আসলো তারপর হয়নি, আমরা দ্বিতীয়বার এসে আবার কাজগুলি করে যাচ্ছি। এ পর্যন্ত 2009 থেকে এ পর্যন্ত 15টারও বেশি বিশেষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স প্রথম পর্যায়ে, কুর্মিটোলা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খিলগা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁ 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ফকিরহাট, এবং এটা ফকিরহাট হবে না, এটা চট্টগ্রাম। আচ্ছা, 100 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন গোপালগঞ্জ, ঢাকা শিশু হাসপাতাল, এবং ঢাকা কাল এই পার্লামেন্টে কিন্তু আমরা আইন করেছি শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট নির্মাণ করার, কারণ শিশু বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের দরকার, আর বিশেষজ্ঞ করতে গেলে আমার ইনস্টিটিউট দরকার, সেই ব্যবস্থাও করে দিয়েছি। এবং ঢাকা মেডিকেল কলেজ, সেখানে আবার 2 নাম্বার, আর প্রথম একটা ছিল 800 বেডের, আমরা আরও 500 বেডের মানে দ্বিতীয় ইউনিট সেটা নির্মাণ করে দিয়েছি। এটা প্রথমবারই সরকারি চেষ্টা করেছি। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি করেছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রুগী ছিল 300 কি 400, আর বিএনপি ক্ষমতা এসে তাদের ড্যাবের যত নেতা সব চাকরি পেল সেখানে। রুগী 300 থেকে 400, ডাক্তার 800, কেউ প্র্যাকটিসও করে না, কিছু করে না, কিন্তু ওইখানে চাকরি নিয়ে বসে থাকলো। এত ভালো ব্যবস্থা তারা করে দিয়েছিল, যা মানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এই কাইন্ড, রুগী যা তাকে ডাবল ডাক্তার এখানে। এটাই তো খুব ভালো ব্যবস্থা তারা নিয়েছিল। কমিউনিটি ক্লিনিক করেছিলাম, গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা নিজেরা পায়ে হেঁটে চিকিৎসা পেত। বিএনপি ক্ষমতা এসে সেটা বন্ধ করে দিল, কারণ খালেদা জিয়া বলল যে কমিউনিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি নৌকায় ভোট দেবে, সেই জন্য ওটা বন্ধ। পরে এসে সেখানে গরু ছাগল চড়তে শুরু করলো অথবা জুয়ার আড্ডা বসতো। আবার আমরা দ্বিতীয়বার ক্ষমতা এসে আর সারা বাংলাদেশে এই কমিউনিটি ক্লিনিক আমরা আবার চালু করেছি। কমিউনিটি ক্লিনিক, পারিবারিক মানে পরিবার পরিকল্পনা, মাতৃ শিশু মঙ্গল হাসপাতাল, সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যার জন্য মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, সব দিক থেকে মানুষ আছে এবং চিকিৎসা পাচ্ছে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স, অনেকে যায় না, আমাদের দেশে বড় লোকরা কিছু হলেই ফ্রুতকে উড়ে চলে যায় বিদেশে, এবার করোনায় অনেকে যেতে পারে নাই। তারপর তারা যখন এইসব হাসপাতালে গেছে, সবার চক্ষু চড়ক গাছ যে এত সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে আছে, অনেকেই সেটা জানতেই পারে নাই। তো এবার করোনা সেটা শিখিয়ে দিয়েছে। এই একটা ভালো কাজ আমি মনে করি যে করোনা থেকে হয়েছে, সেখানে তারা গেছে। তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 250 শয্যা বিশিষ্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল,
শেরেবাংলা নগরে 50 শয্যা বিশিষ্ট জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালকে 300 শয্যায় উন্নীত করা হয়েছে। আমাদের যে নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল, সেটাকেও উন্নত মানের হাসপাতাল আমরা করে দিয়েছি। কারণ আমি নিজে দেখেছি, প্রথমে যখন আসছি সেখানে নাম পঙ্গু হাসপাতাল, আর তার লিফট পঙ্গু হয়ে পড়ে আছে, রুগী নেয় ট্রলাতে করে। বিএনপিও ক্ষমতা ছিল, জাতীয় পার্টিও ক্ষমতা ছিল, কেউ আর এটার পরিবর্তন করার কথা চিন্তাই করেনি।